12 বছর পরে নিজের মেয়ের মুখোমুখি হলো রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা একলব্যদের বাড়ির ভিতরের দিকে আসতে থাকে। মনে হতে থাকে যেন রাঙা এই বাড়িটা অনেক দিন ধরে চিনে, কিন্তু কিছুই মনে করতে পারছিল না রাঙা। ওইদিকে বিন্দা বিহুকে বলে, বিহু তোমার বাবাকে নিয়ে বসিয়ে দাও। তারপরে বিহু ওর বাবাকে বলে, এসো বাবা। তারপরে বিহু একলব্যকে একটা চেয়ারে বসিয়ে দেয়। ওইদিকে দেখা যাবে অভিমন্যুকে বিন্দা বলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এতটা কষ্ট করে একলব্যকে নিয়ে আসলেন। তখন অভিমন্যু বলে, না না, এটা আমাদের দায়িত্ব। তখনই বিন্দা বলে, আসলে ওর নার্ভের না একটু প্রবলেম আছে। ও মাঝে মাঝে সবকিছু ভুলে যায়, সেই জন্যই এরকমটা করে। ওকে আমরা হসপিটালে রেখেছিলাম, সেখান থেকেই পালিয়ে গেছে। আপনার কাছে আমি কৃতজ্ঞতা জানাই, সারা জীবন কৃতজ্ঞ থাকবো। একটু বসুন না। তখন অভিমন্যু বলে, না না ম্যাডাম, আমার কাজ আছে। আসলে উনি এমন ভাবে আমাদের গাড়ির সামনে এসে পড়েছিল না, তাই ওনাকে আমরা দিয়ে গেলাম। তখন বিন্দা বলে, আসলে আমাদের বাড়িতে আজকে বিয়ে তো। তখন অভিমন্যু বলে, ঠিক আছে ঠিক আছে, আপনারা বিয়ে এনজয় করুন। আমারও একটা বড় কাজ রয়েছে, আমাকে এখনই যেতে হবে। ওনাকে একটু দেখে শুনে রাখবেন। তারপরে এই বলেই অভিমন্যু সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে একলব্য বসে আছে। তখনই বিন্দা একলব্যর দিকে তাকিয়ে এটা দেখার চেষ্টা করে যে একলব্যর সবকিছু মনে আছে কিনা। ওইদিকে একলব্য বিন্দার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে অভিমন্যু বাইরে গিয়ে রাঙাকে বলে, চলো। এই বলেই রাঙার হাত ধরে টেনে সেখান থেকে নিয়ে চলে যায় অভিমন্যু। ওইদিকে বিহু জানালা দিয়ে তাকিয়ে থাকে যে তারা গাড়ি করে চলে যাচ্ছে। তখন বিহুর কেমন যেন কিছু একটা অনুভব হয়। তখন বিহু অবাক হয়ে সে গাড়ির দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে অভিমন্যু রাঙাকে নিয়ে তাদের নতুন বাড়িতে যায়, গিয়ে বলে, তোরা তুমি এখানেই থাকবে, আমি পাশের ঘরে আছি, তুমি বরং রেস্ট নাও। এই বলে অভিমন্যু চলে যেতে লাগলেই তারপরে আবার রাঙার কাছে ফিরে আসে। আর এসেই বলে, আচ্ছা তোরা একটা কথা বলো তো আমাকে, যখন থেকে একলব্য বসুর বাড়িতে গেছি তখন থেকে তুমি আর একটা কথা বলনি কেন বলো তো? তখনই রাঙা বলে, আসলে ওই বাড়িটাতে না যাওয়ার পর থেকেই আমার এরকম অনুভব হচ্ছিল যে ওই বাড়িটা আমি অনেক দিন ধরে চিনি। ওই বাড়িটার ভিতরে যেন আমাকে ডাকছিল, আমার ভিতরে যেতে ইচ্ছে করছিল। আর কোনো দিনও কিন্তু আমার এরকমটা মনে হয়নি, কিন্তু ওই বাড়িতে গিয়ে আমি অদ্ভুত একটা টান ফিল করেছি। কিন্তু কেন, সেটাই আমি বুঝতে পারছি না। কেন আমার সঙ্গে এরকম হলো? এত বছরে কোনোদিনও তো এরকম টান আমি ফিল করিনি। কি হচ্ছে আমার সঙ্গে আমি বুঝতে পারছি না। তখনই অভিমন্যু বলে, হতেও তো পারে এরকম একটা বাড়ি তোমার আছে, তার জন্য এই বাড়িটা দেখার পর থেকেই তোমার এরকম মনে হয়েছে। তাই তুমি কি আর কিছু মনে করতে পারছো না? একটু মনে করার চেষ্টা করো। তখন রাঙা কিছু মনে করতে পারে না আর বলে, এরকম একটা বাড়ি আমার ছিল? তখন অভিমন্যু বলে, হ্যাঁ তোরা, তোমাকে আমরা যখন খুঁজে পেয়েছিলাম তখন তোমার গায়ে একটা মুর্দা ঘরের সিকিউরিটি গার্ডের পোশাক ছিল। তখন রাঙা বলে, মুর্দা ঘরের? তখন অভিমন্যু বলে, হ্যাঁ, সেখানকার সিকিউরিটি গার্ডের পোশাক পরা ছিল। তুমি মনে করার চেষ্টা করো না। তুমি কি সেখানে সিকিউরিটি গার্ডের কাজ করতে? আমি না চিন্তা করেছি যে আমি কালকে একবার তোমার ছবি নিয়ে, আর সেই মুদ্রা ঘরের যেই পোশাকটা ছিল সেটার মধ্যে একটা লগো ছিল, সেই লগোটাও আমি রেখে দিয়েছি। সেই লগোটা নিয়ে আমি একবার মুদ্রা ঘরে ওখানে যাব। দেখব কেউ তোমাকে চিনতে পারে কিনা। তার আগে জনসভাটা মিটে যাক। জনসভাটা শেষ হলেই যতটুকু সময় আমাদের হাতে বাঁচবে, দরকার হলে আমি আরেকটু সময় বাঁচিয়ে নেব। তারপরে আমি সেখানে যাব। তোমাকে নিয়ে সংবাদ সম্মেলন করব। দেখব তোমার পরিবার কেউ যদি থাকে। তুমি বিবাহিত তোরা, আমরা দেখেছি। তোমার স্বামী সন্তান সবই হয়তোবা ছিল। তাই তোমাকে আমি তোমার পরিবারের কাছে ফিরিয়ে দিবই। তুমি চিন্তা করো না। তুমি এবার রেস্ট নাও। তোমাকে রেস্ট নিতে হবে। তোমাকে সবকিছু মনে করতে হবে তোরা। তখনই এই কথাগুলো শুনে রাঙা তাকিয়ে থাকে। তারপর কিছু মনে করার চেষ্টা করে। তারপর অভিমন্যু বলে, হ্যাঁ, কিন্তু কালকে কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা কাজ। আমাদের কাজটাকে কমপ্লিট করতে হবে জনসভাতে। আমাদের কি কাজ তোমার মনে আছে তো? তখনই রাঙার চোখ বেয়ে জল পড়তে থাকে। তারপর অভিমন্যু বলে, আচ্ছা এবার তুমি এখানে থাকো, আমি বরং যাই। এই বলেই সেখান থেকে চলে যায় অভিমন্যু। ওইদিকে দেখা যাবে বিহু একলব্যকে ঘরে নিয়ে আসে আর বসিয়ে বলে, আচ্ছা বাবা, তোমার বাড়িতে আসতে ইচ্ছে করেছিল, আমাকে বলতে পারতে, আমি তোমাকে গিয়ে বাড়িতে নিয়ে আসতাম। তুমি একা একা কেন বেরোতে গেলে বলো তো? তাছাড়া তোমার তো আমার বাইকে চড়তে খুব ভালো লাগে বলো। আর ওই মহিলাই বা কোথায়, সেটাও তো আমি বুঝতে পারছি না। ওই মহিলার সঙ্গে তো তোমার বিয়ে দেওয়া হয়েছিলই
তোমাকে, যাতে দেখে রাখে। কিন্তু ওই মহিলা কোথায় গেল কে জানে। তখনই বৃন্দা বলে, হ্যাঁ তাই তো, ওই মহিলা কোথায়, তাকে এবার খুঁজে বের করো। তখন বিহু বলে, কেন জেম্মা, তোমরাই তো বাবাকে বিয়ে দিয়েছিলে, আর এখন আমাকে কেন খুঁজতে বলছো? তুমি দেখো না ওই মহিলা কোথায়। তখন বৃন্দা বলে, না না বিহু, তোমাকে কে বলেছে আমি আমি মোটেও বিয়ে দিইনি। এই বাড়ির সবাই বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছিল। আমি না না করেছিলাম, কিন্তু সবার কথার মাঝখানে আমার কথাটা ধুপেই টিকেনি। আমি তো বলেছিলাম যে তোমাদের দেখাশোনা করার জন্য কেন আরেকটা বিয়ে দিতে হবে একলব্যকে, কিন্তু কেউ কি আমার কথা শুনেছে? শোনেনি তো। দেখো না, ওই মহিলারই তো এখন একলব্যকে দেখার কথা, কিন্তু কোথায় সেই মহিলা, কোথায় কোথায় চলে গেছে? আসুক না একবার, যদি আবার রাগারাগি করি তখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। আমি তো বুঝতে পারছি না ওই মহিলাকে একলব্য জীবনে এনে একলব্যের সঙ্গে বিয়ে দিয়ে কি বা লাভ হয়েছে। তখনই বিহু বলে, আচ্ছা ঠিক আছে, আমি বরং মহিলাকে ফোন করছি, আসতে বলছি। তখনই বৃন্দা বলে, হ্যাঁ আসতে বলো, আমার না এসব আর ভালো লাগছে না। তুমি বরং ওই মহিলাকে ফোন করো, আর ফোন করে আসতে বলো, দেখো আজকে ওর কি অবস্থাটা আমি করি। এই যে একলব্যর এ অবস্থা, এ অবস্থার জন্য তো দায়ী ও, তাই না? তোমার সৎ মায়েরই তো ওর খোঁজ খবর রাখার কথা। তাহলে সে কোথায়, তাকে খবর দাও। তখন বিহু বলে, আচ্ছা ঠিক আছে জেম্মা, আমি দেখছি। তারপরেই বিন্দা বলে, বাড়িতে বিয়ে আর এসব লেগে আছে, আমার তো মোটেও ভালো লাগছে না। এই বলে বিন্দা সেখান থেকে বেরিয়ে যায়। তারপরে দেখা যাবে বিহু একলব্যর কাছে যায়, আর গিয়ে একলব্যর দিকে তাকিয়ে বলে, বাবা। তখন একলব্যর চোখের জলগুলো মুছিয়ে দেয় বিহু। তখন একলব্য বিহুকে ধরে কান্না করতে থাকে। ওইদিকে বিন্দা একলব্য দিকে তাকিয়ে মনে মনে হাসে, আর 12 বছর আগের কথা মনে মনে ভাবতে থাকে যে 12 বছর আগে একলব্যর যখন একা ছিল, রাঙাকে পাওয়া যাচ্ছিল না, তখনই একলব্যর খাবারে বিন্দা একটা ওষুধ মিশিয়ে দেয়। তারপরে বিন্দা বলে, একলব্য, তোমাকে কিন্তু ডক্টর ভালো করে খাবার খেতে বলেছে, যে চলে গেছে তো গেছেই, তার জন্য মন খারাপ করে কি হবে বলো তো। এই বলেই সে ওষুধটা মিশিয়ে দেয় একলব্যর খাবারে, আর বলে, নাও ডাক্তার খাবারটা খেয়ে একটা ওষুধ খেতে বলেছে, হজমের ওষুধ লিখে দিয়েছে, ওখানে প্রেসক্রিপশন আছে, তুমি ওষুধটা খেয়ে নিও। তারপরে একলব্য সে খাবারটা খেতে থাকে। ওইদিকে বিন্দা ভীষণ খুশি হয়ে যায়, আর মনে মনে বলে, নাও তোমার খাবারের সঙ্গে সোলো পয়জন মিশিয়ে দিয়ে খাওয়াতে খাওয়াতে তোমার নার্ভস গুলো সব অকেজো করে দেবো, খেতে থাকো। তারপরে বিন্দা বর্তমানে ফিরে আসে আর হাসতে থাকে। তারপরে আবারও 12 বছরে ফিরে যায় বিন্দা, যে একলব্য পেটে ব্যথায় চিৎকার করছে। তখনই সভ্য আর সার্থকী ছুটে আসে। তখন সভ্য বলে, দেখ একলব্যর কি হলো। তখন বিন্দা বলে, ও তো একটু আগে ঠিকই ছিল। তখন প্রমিতা একলব্যকে উঠে আর বলে, হঠাৎ করে এরকম পেটে ব্যথা কেন, হসপিটালে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি কর, অ্যাম্বুলেন্সে খবর দে, আমার ছেলেটা যে আর কিছুতে সহ্য করতে পারছে না। তারপরেই দেখা যাবে সার্থকী অ্যাম্বুলেন্সে ফোন করে। তারপরে একলব্যকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। একলব্যর ভালো করে চিকিৎসা করা হয়। সেখানে একজন নার্স একলব্যর ভালো করে সেবা যত্ন করতে থাকে, ভালো করে সুস্থ করার চেষ্টা করে। এদিকে প্রমিতা ওরা সবাই একলব্যর পাশে বসে আছে। ওইদিকে বিন্দা মনে মনে বলে, একলব্য যা হয়েছে না, কেউ কোনোদিনও ভালো করতে পারবে না। তখন সভ্য বলে, আমার ভাইটার কি অবস্থা হলো, ওর জন্য একটা নার্স বাড়িতে নিয়ে গেলে হয় না? তখন সার্থকী বলে, কি বলছিস দাদা, নার্স বাড়িতে নিয়ে গেলে কতগুলো টাকা খরচা হবে, তুই ভেবে দেখেছিস একবারও? তখন বিন্দা বলে, তুমি কি কিছু বলতে চাইছো সার্থকী? তখন সার্থকী বলে, হ্যাঁ, এই যে নার্স, ওর কিন্তু 3 কুলে কেউ নেই, ও একা অনাথ আশ্রমে বড় হয়েছে। তাই আমি বলছিলাম কি, ওকে যদি একলব্যর সঙ্গে বিয়ে দেওয়া যেত, তাহলে বিহু আর একলব্য দুজনকেই এই নার্স দেখে রাখতে পারতো। তখন তো এই কথা শুনে বিন্দা অবাক হয়। তারপরে প্রমিতা প্রচন্ড রেগে যায়। ওদিকে সার্থকী বলে, আমাদের বিহুরও তো একজন মা দরকার, তাই না? ওর দেখাশোনা করতেও তো একজন দরকার। তখন প্রমিতা বলে, সার্থকী, তুই এসব কি কথাবার্তা বলছিস, এসব কথার কোনো মানে হয় নাকি? তখন বিন্দা ভাবতে থাকে সার্থকীর কথাটা। তখন বিন্দা বলে, ঠিকই বলেছো, বিহুকেও তো লালন পালন করার জন্য একজন দরকার। তখনই প্রমিতা বলে, না, আমি কিন্তু এখানে আছি সার্থকী, তুই এইসব কথাগুলো বলতে পারিস না। তখন বিন্দা বলে, তার মানে একলব্যর সঙ্গে ওই নার্সের বিয়ে দেবে? নার্সের বিয়ে দেওয়ার কি দরকার? তখন সভ্য বলে, কেন, নার্স বলে কি মানুষ না ওরা? বিয়ে দিলে ভালোই হবে, নার্সের খরচটাও আমাদের বেঁচে যাবে। তখন প্রমিতা বলে, আমি কিন্তু এখনো বেঁচে আছি, তোরা এসব কথাগুলো বলতে পারিস না। আমার আক্কর, কোনো বিয়ে টিয়ে আমি কিচ্ছু দেব না। তখনই বিন্দা বলে, আরে মা, বললেই তো আর বিয়ে হয়ে যায় না, নার্সেরও তো রাজি হতে হবে। তখন নার্স বলে, দেখুন, আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কথা বলতে পারবেন না। তখন সার্থকী বলে, আচ্ছা আপনার তো 3 কুলে কেউ নেই, আপনিও তো নিজের জীবন নিয়ে কি ভাবছেন? তখন নার্স অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন সার্থকী বলে, এই যে আমার ভাই,
ও কিন্তু পাইলট, ও এখন অসুস্থ, সুস্থ হয়ে গেলে আবার প্লেন চালাবে। তখন নার্স বলে, হ্যাঁ আপনার ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, চিন্তা করবেন না। তখন সার্থকী বলে, বিয়ে করবেন আমার ভাইকে? আপনার আপনার সঙ্গে আমার ভাইকে আমরা বিয়ে দিতে চাই। তাহলে কিন্তু আপনি খুব ভালো থাকবেন। তখন নার্স খুশি হয়ে যায়। ওইদিকে বৃন্দা চুপ করে দাঁড়িয়ে থাকে। তখনই দেখা যাবে প্রমিতা বলে, সার্থকী তুই এসব কি বলছিস? কি কথাবার্তা বলছিস বলতো? তখন সভ্য বলে, আহ মা তুমি চুপ করো না। তখন সভ্য গিয়েও সেই নার্সকে বোঝানোর চেষ্টা করে আর বলে, আমার ভাইকে আপনি দেখাশোনা করে রাখবেন। আমরা আমার ভাইয়ের সঙ্গে আপনার বিয়ে দিতে চাই। তখন নার্স কি বলবে কিছুই বুঝতে পারে না। ওইদিকে প্রমিতা বলে, সভ্য তুইও কিনা এই সার্থকীর সঙ্গে এই কথাগুলো বলছিস? কেন? দেখাশোনা করার জন্য। আকুকে বিয়ে দিতে হবে কেন? ছেলেটার এই অবস্থা, এই সময় ওকে বিয়ে দেওয়ার কথা একদম বলবি না। তখন সভ্য আর সার্থকী রাজি হয়েই সেই নার্সের সঙ্গে একলব্যর বিয়েটা দিয়ে দেয়। তারপরে দেখা যাবে সিন বর্তমানে চলে এসেছে। রাঙা নিজেই স্নান করে আয়নার সামনে আসে। তখন সিথিটা দেখে আর অভিমন্যুর কথা ভাবতে থাকে যে অভিমন্যু বলেছে রাঙা বিবাহিত। তখন এই কথা ভেবেই রাঙা সবকিছু মনে করার চেষ্টা করে যে আমার বাড়ি কি এখানে তাহলে? আমি কি সত্যি বিবাহিত? আমার কিচ্ছু কেন মনে পড়ছে না? আমি কেন মনে করতে পারছি না আমার শ্বশুরবাড়ি কোথায়? আর আমি মুদ্রা ঘরের সিকিউরিটি গার্ডের পোশাক পরা ছিলাম। তাহলে কি আমি মুদ্রা ঘরে চাকরি করতাম? আমি তো কিছু মনে করতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আর আমাকে আমার শ্বশুরবাড়ির লোকজন, আমার নিজের লোকজন কেন কেউ খোঁজেনি? নাকি খুঁজেছিল? আমাকে কেউ খুঁজে পায়নি বলে আমাকে মৃত বলেই তারা নিজেদের মতো করে নিজেরা সংসার শুরু করে দিয়েছে। আমি তো বুঝতে পারছি না। আর আমাকে যারা খুঁজে পেয়েছিল তারাও তো বলেছিল যে আমার শরীরে নাকি মা হওয়ার চিহ্নটা আছে। তাহলে কি আমি মা? আমার কি ছেলে আছে না মেয়ে আছে? আমি তো কিচ্ছু মনে করতে পারছি না। কেন মনে করতে পারছি না? আমার কে ছিল? আমার স্বামী কে? আমার সন্তান কে? তো বন্ধুরা, রাঙা কি পারবে সব স্মৃতি মনে করতে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।